প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুখ এবং চোয়ালের টিউমার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাইফুল আজম রঞ্জু ১৯৭৫ সালের ডিসেম্বরে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। টিউমার কথাটির সাথে একটি ভয়, ভীতি, শঙ্কা অনেক কিছু কিন্তু জড়িত। সেই টিউমারটা যদি মুখে হয় সেটিকেই তখন আমরা ডেন্টাল টিউমার বা ওরাল টিউমার বলে থাকি। এই মুখের এবং চোয়ালের কোন কোন ধরনের টিউমার রয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি যেটা বলবো, আমাদের মুখের যে স্ট্রাকচারগুলো, যেমন আমাদের এখানে মানে হাড় আছে যেটা চোয়াল, বা কোনো সফট টিস্যু যেমন জিহ্বা আছে, বা অনেক সময় আমাদের কিছু লালা গ্রন্থি আছে, বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে। যেমন চোয়ালের টিউমার অনেক ধরনের টিউমার হতে পারে। চোয়ালে যেমন কিছু টিউমার মানে অনেক দিন ধরে থাকে, আবার কিছু একটা টিউমার যেটা মানে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বলে থাকি, অল্প দিনের হিস্ট্রি থাকে। আবার কিছু হচ্ছে লালা গ্রন্থির কিছু টিউমার থাকে, ওটা অনেক দিনের কিছু, আবার মানে শর্ট হিস্ট্রি থাকে, আবার কোনোটা লং হিস্ট্রি থাকে। আবার মুখের যে রক্তনালী সেখানে টিউমার হতে পারে। তারপর আমাদের যে গালে যে ফ্যাট সেখানে টিউমার হতে পারে। মুখে বিভিন্ন ধরনের স্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের মানে যতগুলো স্ট্রাকচার রয়েছে মুখ গঠন করার জন্য সবগুলোতেই টিউমার হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে লক্ষণগুলো কিভাবে প্রকাশ পাবে? লক্ষণগুলো আসলে টিউমার তো আমরা জানি দুই ধরনের। একটা বিনাইন টিউমার, যেটার আসলে কম ক্ষতিকর, মানে মন্দের ভালো, যেটা অনেক দিনের হিস্ট্রি থাকে। পেশেন্টরা ধরেন কমপ্লেইন করে যে আমার ৫-৭ বছর ১০ বছর ধরে চোয়ালটা ফুলে আছে, মানে গ্র্যাজুয়ালি ওটা আস্তে 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 ধীরে ধীরে ওই মানে ফুলাটা বাড়তে থাকে। এই একটা টিউমার যেটাকে আমরা বিনাইন টিউমার বলে থাকি। আর কিছু আছে যেগুলো ম্যালিগন্যান্ট টিউমার, ওগুলো হচ্ছে খুবই ভয়ের, যেটা শর্ট হিস্ট্রি থাকে। ইভেন মানে পেশেন্টের নোটিশ করার আগেই হয়তো মানে খুব খারাপ দিকে চলে যায়, যেটা অনেক ধরনের টিউমার মুখে বা মুখের আশেপাশে স্ট্রাকচারে হতে পারে এবং যেটি হচ্ছে ক্ষতিকর, জীবনের ঝুঁকি রয়েছে। কারণগুলো কি কি হতে পারে বা ফ্যাক্টরগুলো কি হিসেবে কাজ করে? আসলে এক্সাক্ট তো কোনো কারণ নাই, তারপরও কিছু ডেন্টাল অরিজিন কিছু থাকে। যেমন অনেক দাঁত যেমন যদি ইম্প্যাক্টেড থাকে বা চোয়ালের ভিতরে থাকে, সেক্ষেত্রে কিছু সিস্ট বা টিউমার হয়ে থাকে। আবার কিছু ফ্যাক্টরও থাকে, যেমন ওই ফ্যাক্টরের জন্য কারো যদি হ্যাবিট থাকে কিছু, যেমন জর্দা, পান, সুপারি যদি হ্যাবিট থাকে, সেক্ষেত্রে কোনো কিছু কিছু টিউমার হয়ে থাকে। আর এক্সাক্ট ওই ধরনের কোনো মানে কজ বা ফ্যাক্টর মানে তেমন কোনো কারণ নেই। আছে আর একটা বিষয় যেটা আমাদের যারা পেশেন্ট আছেন তারা টিউমার নামটা শুনলেই ভয় পেয়ে যান এবং জিজ্ঞেস করেন, তাদের প্রথম প্রশ্নই থাকে টিউমার মানে কি ক্যান্সার কিনা। কি বলবেন? হ্যাঁ, সেটা আসলে ক্যান্সার বা টিউমার দুইটাই ডিফারেন্স। সাধারণত মানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি টিউমারটা হচ্ছে মানে মন্দের ভালো, আর ক্যান্সার হলে তো সবাই এটা ক্যান্সার সম্বন্ধে ধারণা আছে যে ক্যান্সার মানে একমাত্র বিনাইন যেটি সেটিকে টিউমার হিসেবে আপনারা বলছেন, আর যেগুলো ম্যালিগন্যান্সি হয়ে যায় তখন সেটি ক্যান্সার। ওটাকে মানে হ্যাঁ ক্যান্সার প্লাস সাথে আমরা এটা বলি ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা, তখন আমি বিনাইনটা দিয়ে শুরু করি। যদি কম ক্ষতিকর যেটি, সেটি যখন হচ্ছে তখন আপনাদের পরামর্শ কি থাকে রোগীর সাথে, সেটিকে তখন পরামর্শ যে কোনো বা লক্ষণগুলো কিভাবে প্রথমে আমি একটু জানতে চাই। লক্ষণগুলো যেমন এই রোগীরা হয়তো অনেক দিন পরে আসে, মানে তারা ওয়েট করে যে যায় কিনা বা রোগটা ভালো হয়ে যায় কিনা। কি নিয়ে আসে আপনাদের কাছে? যখন আসে প্রথম দিকে আসে যে আমার এটা ফুলে আছে, এবং যখন ওইটা কোনো ভাইটাল স্ট্রাকচার বা কোনো নার্ভের উপরে প্রেসার দেয় তখন তো পেইনটা শুরু হয়। তখন তাদের কমপ্লেইন থাকে আমার এত বছর মানে অনেক বছর ধরে এটা ফুলে আছে এবং ইদানিং ব্যথা শুরু হয়ে গেছে। এখন আবার কারো অনেক সময় এত বড় টিউমার হয়ে যায় যে চোখ মানে ছোট হয়ে আসতেছে বা চোখ বন্ধ হয়ে আসতেছে, তখন তাদের জন্য অ্যালার্মিং হয়ে আসে এবং ঠিক তখনই তারা হয়তো ডাক্তারের কাছে আসে। তো এতদিন পর্যন্ত পুষে রেখে যখন আপনাদের কাছে ম্যালিগন্যান্ট টিউমার নিয়ে যখন আসছে, তখন আপনাদের করণীয় কি থাকে এবং পরামর্শ কি দেন আপনারা? ম্যালিগন্যান্ট টিউমার বা যে কোনো বিনাইন টিউমার, যে কোনো টিউমার যদি আর্লি স্টেজে যদি আমাদের কাছে আসে বা এটা যদি ট্রিটমেন্ট করা যায়, সম্পূর্ণরূপে ভালো করে মানে তাকে সারিয়ে তোলা যায়।
আর ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে যখন একদম মানে এক্সটেনশনটা অনেক বেশি থাকে বা অনেক কিছু ইভেন ইনভলভ হয়ে যায়, তখন আমরা আসলে তাকে হয়তো সার্জারির পরামর্শ সাধারণত দেই না। সেক্ষেত্রে আমরা যদি ম্যালিগনেন্ট ওটার কেমোথেরাপি বা রেডিওথেরাপি সাজেস্ট করে থাকি। আর যদি আর্লি স্টেজে আসে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই মানে সার্জারি হচ্ছে ফার্স্ট অপশন। আচ্ছা, তো এই যে সার্জারি করেন, সেই সার্জারির মাধ্যমে আপনাদের কাজটা কি থাকে? টিউমারটাকে রিমুভ করা এবং সাথে কি আরো কোনো উদ্দেশ্য আপনাদের থাকে? হ্যাঁ, এট ফার্স্ট হচ্ছে যেহেতু একটা ফেসে সবারই মানে দেখার একটা ব্যাপার, সেক্ষেত্রে যদি বিনাইন টিউমার হয় বা যদি ফেশিয়াল যদি কোনো ডিফর্মিটি থাকে বা ফেসটা যদি দেখতে মানে ভালো না লাগে বা আগের মতো না, পেশেন্টের তো একটা চাওয়া থাকে যে অবশ্যই চাওয়া থাকে, কারণ একটা হচ্ছে সে তো এমনিতেই খুব কষ্টে থাকে তার টিউমারটা নিয়ে, তারপরে যখন তার অপারেশনের পরে যখন দেখছে যে সে বেঁচে আছে এবং ভালো আছে, তখন কিন্তু তার চাহিদাটা চলে আসে যে আমার চেহারাটা কেন আগের মতো হলো না। সেক্ষেত্রে আমরা হয়তো সেকেন্ড সার্জারি করে তাকে ফেশিয়ালটা যেন মানে ফেসটা যেন আগের মতো হওয়ার পুরোপুরি হয়তো হয় না, বাট যতটুকু সম্ভব মানে তাকে কারেকশন করে মানে করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, যেটাকে আমরা রিকনস্ট্রাকশন সার্জারি বলে থাকি। আচ্ছা, রিকনস্ট্রাকশন সার্জারি। আচ্ছা, তাতে বোঝাই যাচ্ছে যে কনস্ট্রাকশন মানে আপনারা তৈরি করছেন। কিভাবে করেন সেটা ধরেন মানে আমরা যেগুলো করে থাকি, যেমন অনেক সময় তার যদি চোয়ালের মানে চোয়াল যদি কেটে ফেলা হয়, সেক্ষেত্রে আমরা কোমর মানে টিউমারটাকে কাটতে গিয়ে হয়তো চোয়াল কাটা লাগতে পারে বা টিউমারটা যদি ইনভলভ করে। রাইট, এট ফার্স্ট হচ্ছে টিউমারটা ফুল রিমুভ করতে হবে। সেক্ষেত্রে চোয়ালটা হতে অনেক সময় কাটা পড়ে যায় বা চোয়ালের ম্যাক্সিমাম অংশটাই কাটা পড়ে যায়। সেক্ষেত্রে আমরা মানে কোমর থেকে হাড় নিয়ে, ইভেন অনেক সময় পা থেকেও হাড় নিয়ে আমরা ওখানে রিপ্লেস করি। আবার কারো পক্ষে যদি এটা অনেক সময় একটা পেশেন্ট থাকে যে হয়তো সে কাজ করে মানে বিভিন্ন ধরনের মানে কাজ করে থাকে, সেক্ষেত্রে তখন আমরা তাকে মানে রিকনস্ট্রাকশন প্লেট বাজারে কিনতে পাওয়া যায় স্টিলের বা টাইটেনিয়ামের, সেগুলো দিয়ে আমরা তখন রিকনস্ট্রাকশন করে দিই। আচ্ছা, তখন আপনাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়? এই যে আপনি বাইরে থেকে একটা স্ক্রু প্লেট বা ফরেন একটা বডি বসাচ্ছেন, তাতে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়? সেক্ষেত্রে আমরা তাই মানে চিন্তা করব যে মানে এটা যেন তাকে যতটুকু ফেসটা যাতে মানে একদম আগের মতো করে দেওয়া যায়, বা যদি একটু ফাংশন সে যাতে মানে চিবিয়ে খেতে পারে, সেগুলো আমরা চিন্তা করি। আর এই দুইটাই হচ্ছে মেইনলি, মানে প্রথম হচ্ছে তার ফাংশনিং, তারপর হচ্ছে দেখা মানে তার ফেসটা যাতে দেখতে মানে আগের মতো লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনি এবার একটু আমি জানতে চাইবো যে প্রতিরোধের বিষয়গুলা, কারণ ট্রিটমেন্ট করার চেয়ে প্রতিরোধটা জানাটা আসলে খুব বেশি জরুরি, এবং কিছু ফ্যাক্টরের কথা আপনি বললেন যেটি হচ্ছে পান জর্দা বা এই জাতীয় বিষয়গুলো খেলে, এগুলো একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ক্যান্সারের ক্ষেত্রে। তাহলে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যাতে করে ওই ঝুঁকির মধ্যেই আর না যায়? কারণ আমাদের দেশে কিন্তু চিকিৎসা পারপাসে অনেক ধরনের সমস্যা হয়, দেখা যায় যে তাদের সেই অ্যাবিলিটি থাকে না চিকিৎসা করার, এবং যেটা একটি টাইম কনজিউমিং বা কস্ট ইফেক্ট একটা প্রসিডিওর। তো সেখানে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে করে প্রতিরোধ করা যায়? আচ্ছা, সেটার জন্য প্রথম হচ্ছে ওরাল হাইজিনটা মেনটেন করা। কিছু যদি অভ্যাস থাকে ওগুলো অবশ্যই ত্যাগ করা, যেমন যদি কোনো পান জর্দা বা সুপারির এগুলো যদি অভ্যাস থাকে সেগুলো অবশ্যই ত্যাগ করা, ওরাল হাইজিনটা মেনটেন করা। আর মাঝে মাঝে মানে ডেন্টাল চেক আপের জন্য মানে কোনো ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া, এবং যদি কখনো কোনো ছোট ধরনের বা অল্প ছোট সাইজের বা কোনো টিউমার বা কোনো ধরনের ফুলা চোখে পড়ে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া। আচ্ছা, আপনাদের পরামর্শ কি থাকে যখন রোগীরা আপনাদের কাছে আসছে বা একবার যখন সার্জারি করে ফেলছেন, তখন কি ধরনের পরামর্শ আপনাদের থাকে যাতে করে পরবর্তীতে রিকার করার একটি সম্ভাবনা তো অনেক সময় থাকে, সেক্ষেত্রে রোগী যাতে আবার আসতে পারে কিনা বা কখন আসবে বা ফলো আপের জন্য কখন আসবে সেটা? ফলো আপের জন্য যেমন আমরা একটা রোগীর অপারেশন করার পর তাদেরকে প্রথম 2 সপ্তাহ পর, পরবর্তীতে 1 মাস পর, এভাবে 6 মাস 1 বছর পর পর তাদেরকে আমরা ফলো আপে রাখি। যদি কোনো ওটা রিকার করে বা সেক্ষেত্রে অল্প রিকারের মধ্যে যেন আবার সার্জারি করে তাকে মানে কারেকশন করা যায়, সেদিক দিয়ে আমরা তাদেরকে বেশি মানে প্রায়োরিটি দিই। আপনারা অবশ্যই আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আচ্ছা, ম্যালিগন্যান্ট টিউমারগুলো নিয়ে কিন্তু অনেক কথা হলো। বিনাইন টিউমারটা যেটি কিনা কম ক্ষতিকর, এবং এটি কিন্তু আপনাদের সবচেয়ে বড় বিষয় যে বিনাইন টিউমারগুলো নিয়ে যখন রোগীরা আসছে তখন কিন্তু খুব সহজেই দ্রুত এটির চিকিৎসা করা সম্ভব। কিভাবে এটি করে থাকেন আপনারা? চিকিৎসা প্রথম হচ্ছে আমরা মানে তার রোগটা বা কি ধরনের টিউমার এটা আইডেন্টিফাই মানে করি। অনেক কিছু টিউমার আছে যেগুলোর মানে কোনো ট্রিটমেন্ট হয়তো সাথে সাথে আমরা করি না, কারণ কিছু বয়সের উপর নির্ভর করে। যেমন অনেক আর্লি স্টেজ বা কেউ যদি 20-22 বছরে কিছু টিউমার আছে যেগুলো হয়তো 30-32 বছরের পর আস্তে আস্তে এটা থেমে যায়, তখন ওই
তখন টিউমার মানে ট্রিটমেন্টটা আমরা 30-32 বছর পরেই করে থাকি। আবার কিছু কিছু টিউমার যেগুলো মানে তার অ্যাগ্রেসিভ হয়, মানে সাইজ মানে গ্র্যাজুয়ালি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা টিউমারটা যত তাড়াতাড়ি সম্ভব তার চোয়াল বা মুখ থেকে রিমুভ করার চেষ্টা করি। টিউমার দেখেই বা টিউমার হয়েছে এটি শুনেই কিন্তু অনেকে ভয় পেয়ে যান। আরেকটা জিনিস একটু মাথায় আসছে আমার, সিস্ট বলে যে বিষয়টা আছে, যেটি টিউমারের আগের যে অবস্থাটা, কাছাকাছি যে অবস্থাটা, তো সেটি সম্পর্কে একটু বলুন। সিস্ট শুনেও কিন্তু অনেকে খুব ভয় পেয়ে যান এবং সেই ভয়ে দেখা যাচ্ছে যে তার ক্ষতি ছাড়া খুব লাভ কিছু হচ্ছে না। এই শঙ্কাটা থেকে তাদেরকে যদি সিস্ট যেমন কি অনেক কারণেই সিস্ট হয়ে থাকে, যেমন অনেক সময় একটা দাঁতে আঘাত লাগলো, হয়তো মানে তখন রোগী কিছুই বুঝতে পেল না, মানে সে জানতে পারলো না যে কি হবে, বা কিন্তু ভবিষ্যতে তার হিস্ট্রি থাকে যে মানে আমার 5 বছর 7 বছর আগে আমি দাঁতে আঘাত পেয়েছিলাম, তখন সাধারণত উপরের চোয়ালে বেশি হয়, বা এবং নিচের চোয়ালের উপর এবং নিচের চোয়ালের সামনের দাঁতগুলোতে এগুলো বেশি হয়। সাধারণত আঘাত পাওয়ার পর চোয়ালের ভিতরে আস্তে আস্তে একটা ইনফেকশন হয়, ওই ইনফেকশন হওয়ার পর থেকে মানে চোয়ালের ভিতরে একটা সিস্ট ডেভেলপ করে, যেটার মানে ধীরে 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 আস্তে আস্তে এক্সপ্যান্ড করে। সেই সিস্টটা বোঝার আসলে কি তেমন কোনো উপায় রয়েছে নাকি যখন ডাক্তারের কাছে যায় আপনারা তখন বোঝেন? হ্যাঁ, এটা আসলে প্রথম দিকে কেউই বুঝতে পারে না, যে তখন তো আঘাত লাগলো, হয়তো ইনিশিয়ালি সে কিছু ড্রাগ বা ওষুধ মেডিসিন খেলো, বাট পরবর্তীতে যখন ওটা আস্তে আস্তে পেইন বা ফুলে যায় তখনই রোগীরা চলে আসে আমাদের কাছে। আচ্ছা, এতে করে কি বাইরের দাঁতের কোনো সমস্যা হয় এতে? হ্যাঁ, দাঁতের তো কিছু কিছু সমস্যা হয়ে থাকে, যেমন দাঁতটা প্রথম মানে আস্তে আস্তে ডিসকালার হয়ে যায় এবং চোয়ালের উপরের দিকে ফুলে ওঠে, এবং যদি অল্প বয়সে হয়, যেমন কোনো দাঁত মানে কোনো পেশেন্ট যদি 7-8 বছরের আগে আঘাত পায়, সেক্ষেত্রে হয়তো মানে দাঁতটা পুরোটা ডেভেলপ করেও না, আচ্ছা, তখন একটু বেশি প্রবলেম হয়, সমস্যা হয়, এবং সেটি খুব অল্প সময়েই তো আপনারা সহজে চিকিৎসা করা যায়। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মুখের এবং চোয়ালের টিউমার এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি দিলেন, প্রতিরোধের কিছু উপায় বলে দিলেন, যাতে করে খুব আর্লি স্টেজে আমাদের পক্ষে সম্ভব হয় এই জাতীয় সমস্যার ডায়াগনোসিস করা। এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আশা করছি বিষয়গুলো আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো বাইসেপের একটা মুভমেন্ট। সেই বাইসেপটাকে আমরা ফোকাস করবো, যেটা আমরা বলেছি আউটার বাইসেপ, মানে বাইসেপের যে বাইরের সাইডের যে অংশটা, সেই অংশটাকে আমরা ফোকাস করবো। এর আগে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে বাইরের অংশটাকে ফোকাস করতে হয়। ফোকাস করার জন্য আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ বাইসেপ কার্ল। কিন্তু সমস্যাটা যেটা হয় যে যদি আপনি আইসোলেশন ওয়েতে যদি এক্সারসাইজটা না করেন, তাহলে ক্লোজ গ্রিপ বাইসেপ কার্ল মারলেও আপনার আইটার বাইসেপটা ঠিকমতো হয় না। কারণ যারা হেভি ওয়েট বাইসেপ কার্লে অভ্যস্ত, তারা করে কি কিছুটা করে আর কি, বা চিট করে অথবা বডি থেকে মোমেন্টাম নিয়ে এক্সারসাইজটা করার চেষ্টা করে। নর্মাল যখন বাইসেপ কার্ল মারছেন তখন ঠিক আছে, কিন্তু যদি আপনি আউটার বাইসেপটাকে ডেভেলপ করতে চান, তাহলে ক্লোজ গ্রিপ করা অবস্থায় যদি আপনি বডি মোমেন্টাম ইউজ করেন, তাহলে পুরোপুরি ওইখানকার ম্যাসিভনেসটা আসে না। এই জন্য আমরা বাইসেপের যে আউটার যে প্রপোর্শনটা, সেটাকে আমরা ডেভেলপ করার জন্য আমরা যে জিনিসটা করি, ওয়ালে একটা সাপোর্ট থেকে আমরা শুরু করি। এই জন্য এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে ওয়াল সাপোর্টেড বাইসেপ কার্ল। এখন দেখবেন যে আমরা কীভাবে এক্সারসাইজটা করব। আমরা ওয়ালে যখন সাপোর্টটা নিব, খেয়াল করবো যে কোমর থেকে পাটা একটু দূরে রাখবো, কারণ যদি আপনি পুরো স্ট্রেট ফর্মে রাখেন, তাহলে আপনার ওয়েটটা গিয়ে ওয়ালে গিয়ে বাড়ি খাবে। এতে আপনি ওয়ালে যে সাপোর্টটা নেওয়া, যে আমাদের এইটা ফোকাসটা রয়েছে, সেই ফোকাসটা থাকবে না। মাথাটা সবসময় স্ট্রেট থাকবে, একদম স্ট্রেট, মানে ইয়ের সাথে লাগানো থাকবে, আপনার যে ওয়ালটার সাথে লাগানো থাকবে, পিঠটা লাগানো থাকবে, বা আপনার হিপসটা বন্ধ লাগানো থাকবে, মানে আপনার নিচের পোর্শন থেকে বেল্টের উপর থেকে পুরা বডি পার্টগুলো ওয়ালের সাথে একদম প্রেস করেই করা থাকবে, লাগানো থাকবে। এই অবস্থায় আমরা ক্লোজ গ্রিপ অবস্থায় বাইসেপ কার্লটা মারব। গো আহেড। এখানে যে এটা হচ্ছে, মানে সুবিধাটা হচ্ছে, আপনি যে আপনার বডি মোমেন্টাম ইউজ করবেন অথবা কোনো চিট কার্লের মতো যে কোনো রকম মুভমেন্ট করবেন, সেই মুভমেন্টটা আপনি চাইলেও করতে পারবেন না, কারণ যেভাবে করতে নিলে আপনার বডিটা ওয়াল থেকে সরে যাবে। এটা হচ্ছে আমাদের একটা মেজারমেন্ট। এই মেজারমেন্ট থেকে আমরা জিনিসটা করবো। এতে হবে কি, আপনার আইসোলেশন ওয়েতে বাইসেপটাকে আমরা ফোকাস করবো, আর ক্লোজ গ্রিপ থাকার অবস্থা আইসোলেশন ওয়েতে আপনার বাইসেপের বাইরের সাইডটা ডেভেলপ হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করবেন, যদি বাইসেপের বাইরের সাইডে যদি আপনার ডেভেলপমেন্ট না হয়, তাহলে ভিজিবিলিটি জিরো থাকে, খুব একটা ভিজিবল হয় না। অনেকে যদি ভিতরের দিকে হয়, তাহলে খুব একটা মানে সামনের দিকে ভিজিবল হবে না। সামনের দিকে ভিজিবিলিটি যদি আনতে চান, তাহলে প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনার বাইসেপের আউটার প্রপোর্শনটা আপনাকে ডেভেলপ করতে হবে। ওকে, চলো রাখো।
ওকে, এই এক্সারসাইজটা করবেন শুধুমাত্র তারাই করবেন যখন দেখবেন যে বাইসেপ কার্ল করার পরে আউটার ডেভেলপমেন্টটা হচ্ছে না, তারাই করবেন কি একটু গ্র্যাজুয়ালি এটা আপনার প্রোগ্রামের সাথে এই একটা প্রোগ্রামটাকে আপনি সেট করে নেবেন। তবে খেয়াল করবেন যদি নর্মাল বাইসেপ কার্ল, বেসিক বাইসেপ কার্ল আপনি যদি 5 সেট মারেন তাহলে এইটা আপনি 3 সেটের বেশি মারবেন না। আর এটার যে জিনিসটা বলবো রিপিটেশনের বিষয়টা, রিপিটেশন আপনি 12 করে মারবেন, 12 নিচে যাবেন না উপরে না, ওরকম একটা নেবেন, ওয়েটটা নেবেন এবং 3 সেটের বেশি জিনিসটা করবেন না। প্রিয় দর্শক, পেঁপে আমাদের সবার খুব পছন্দের একটি খাবার। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই পেঁপের মধ্যে, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। পর্যাপ্ত রসালো ও আঁশ সমৃদ্ধ একটি ফল সবজি হচ্ছে পেঁপে, যা আপনি কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খেতে পারেন। তবে দর্শক, পাকা অবস্থায় ব্লেন্ড করে বাচ্চাকে দেওয়ার চাইতে যদি আপনি টুকরো করে বাচ্চাকে দিয়ে থাকেন, বাচ্চা যদি সেটা চিবিয়ে খায় তাহলে পেঁপের খাদ্য আঁশটা সম্পূর্ণরূপে শরীরে কাজ করবে। পেঁপে একটি লো ক্যালোরি ডায়েট বা লো ক্যালোরি ফ্রুট এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফাইটোনিউট্রিয়েন্ট, মিনারেলস, ভিটামিন খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কখনো কখনো দেখা যায় একটি পেঁপেতে বা নির্দিষ্ট পরিমাণ পেঁপেতে একটি কমলা বা একটি লেবুর চাইতেও বেশি পরিমাণে ভিটামিন সি থেকে থাকে। পেঁপে ভিটামিন এ এর ভালো উৎস, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ফলিক অ্যাসিড, নায়াসিন, থায়ামিন, রিবোফ্লাভিন, যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়া আছে বিভিন্ন ধরনের মিনারেলস যেমন পটাশিয়াম। পটাশিয়াম শরীরের ফ্লুইড ইমব্যালেন্সকে ব্যালেন্স করে এবং এর পাশাপাশি রক্তের উচ্চ রক্তচাপ বা হার্ট রেট এর কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রাখে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। দর্শক, যাদের কিডনি সমস্যা আছে বা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য একটি নিরাপদ ফল হচ্ছে পেঁপে। নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন পেঁপে ভক্ষণেও কিডনি পেশেন্টরা ভালো থাকবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। লবণ পাকস্থলীর ক্যান্সারের একটি কারণ, তাই পাকস্থলীর ক্যান্সার সহ আরও কিছু রোগ থেকে বাঁচতে কম লবণ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো ধরনের পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। মাসিক বন্ধ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। একটা মেয়ে যখন 12 বছর 13 বছরে পা দেয় তখন ঠিক যেমনিভাবে তার মাসিকটা শুরু হয়, ঠিক তেমনিভাবেই তার মাসিকটাও একদিন বন্ধ হয়ে যায়। আগে দেখা যেত যে 40-42 বছরে অনেকের মেনোপজ হয়ে যেত, এখন কিন্তু আমাদের দেশে মেনোপজাল এজটা একটু বেড়েছে, যেমন 50 বা 51 বছর বয়সে বন্ধ হয়ে যায়। তবে এই চেঞ্জটা কিন্তু হঠাৎ করে একদিনেই আসে না। আমাদের কাছে রোগীরা আসে ঠিকই, প্রি মেনোপজাল, আমরা আগে বলি যে প্রি মেনোপজ, মাসিক বন্ধ হওয়ার আগের থেকে তার কিছু সাইন সিমটম শুরু হয়ে যায় অনেকে, এইটাই কন্টিনিউ করে পরবর্তীতে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।